মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রদেশ বিজেপির সভাপতিকে অনুরোধ করব আমাদের সকলের অভিভাবক শ্রদ্ধেয় পীযূষ কান্তি চক্রবর্তীকে আজকের এই অনুষ্ঠানে यमुना गंगा उच्चल जलधितरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष একটি কালো অধ্যায় রচিত হয়েছিল আজকের এই দিনে 1975 সালে একে একে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলকে বরণ করে নেওয়ার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রদেশ সভাপতি তৎকালীন মাননীয় রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদকে ঘুম থেকে ডেকে তুলে অর্ডিন্যান্সে মিডিয়া বন্ধুগণ সবাই पोस्ट ग्रेजुएट कॉलेज में मैथमेटिक्स के लेक्चर थे, उनसे पूछा, उन्होंने कहा कि भाई 1 साल हो गया সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান পালন করার জন্য আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমার পরিবর্তে যারা বক্তারা আছেন বিশেষভাবে এখানে ওনারা আলোচনা রেখেছেন এবং সেই উপলক্ষে মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী অভিষেক দেবরায় মহোদয়। বিস্তারিত আলোচনা উনি রেখেছেন, উনি ওনার মতামত আমাদের সামনে ব্যক্ত করেছেন। উপস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়, উনি ওনার বিস্তারিত আলোচনার মাধ্যমে কিভাবে ইমার্জেন্সি হয়েছিল, ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল, কারা কারা কারাবরণ হয়েছেন, যেসব ঘটনাগুলো উনি বিস্তারিত আলোচনা আমাদের সামনে রেখেছেন। এখানে আমাদের অত্যন্ত পরিচিত মুখ এবং
সবাই ওনাকে জানেন, যারা আমাদের বয়সী বা এর আগে অনেকে এখানে ভারতীয় জনতা পার্টির সাথে যারা যুক্ত। শ্রী পীযূষকান্তি ভট্টাচার্য মহোদয়, যিনি RSS এর প্রচারক হিসাবে উনি কাজ করেছিলেন, এবং উনি ওনার যে অভিজ্ঞতা সেইগুলো এখানে আমাদের সামনে রেখেছেন। ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা প্রদেশ বিজেপির শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়, এখানে অনারেবল মিনিস্টার শ্রী টিঙ্কু রায় মহোদয় উপস্থিত রয়েছেন, বিপিন দেব বর্মা স্টেট জেনারেল সেক্রেটারি, শ্রী অসীম ভট্টাচার্য ডিস্ট্রিক্ট সদর আরবান ডিস্ট্রিক্টের, এবং এখানে উপস্থিত বিধায়ক বিধায়িকাগণ, সিনিয়র পার্টি লিডার্স অ্যান্ড আদার লিডার্স, আমার প্রিয় কার্যকর্তা। জরুরিকালীন অবস্থা সবটাই 1975 সালে যখন নাকি আপনার এনে উল্টা দিকে, ডান দিকে, উল্টা দিকে প্লেটটা রাখার জন্য অনুরোধ করছি আমাদের প্রদেশ বিজেপির সকলের প্রিয় সভাপতি অভিষেক দেবরায় মহোদয়কে। আরে ইলেকশন ঘোষণা করলো, তখনই আমাদের ছাড়লো। হ্যাঁ, আমরা তখন इमरजेंसी बढ़ गई तो उस चीज पर उसके कारण जो है ब्रेन हैमरेज हो गया था। তোমরা সাবধানে যে রান্নাঘরের কাছে গিয়ে অর্ধেক দুধ রান্না করে ঢুকে যাবে আর অর্ধেক দুধ হসপিটালে। আমাদের সামনে একটা ডকুমেন্টারি চালানো হবে, যারা আমাদের টেকনিশিয়ানরা আছেন। के लिए ना, आपको बिल्कुल पे रोल नहीं किया। पहले अपना बाल वगैरह जो भी सिर का बनवाना था सब जेल में ही बनवाया। আমাদের ইমার্জেন্সি আমরা শুনি প্রায় সময়ই, বিগত কয়েকদিন যাবত, কয়েক বছর যাবত আমরা দেখি যে একটা সংবিধানের চটি বই নিয়ে যারা বিরোধী দল, বিশেষ করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তারা প্রায় সময় চিৎকার করে গণতন্ত্র রক্ষা করতে হবে। তো গণতন্ত্র রক্ষা করতে হবে এবং বর্তমানে গণতন্ত্র সুরক্ষিত নয়। তো আমাদের কোন রকম প্রতিহিংসামূলক বিষয় না যে প্রতিহিংসার জন্য এটা ইমার্জেন্সি নিয়ে আলোচনা করা বা কাউকে টার্গেট করা, কিন্তু ইমার্জেন্সির সময় কি হয়েছিল এবং ইমার্জেন্সি গণতন্ত্রের কথা যারা বলছে তারা যখন ক্ষমতায় ছিল তারা কি করেছিল, এটা আমাদের নতুন প্রজন্মের জানা উচিত। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের এটা জানা উচিত। যখন লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে, রাজনারায়ণ উনি প্রার্থী ছিলেন। উনি যখন ওনার বিরোধী প্রার্থী প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী মহোদয়া ছিলেন, উনি তখন কোর্টে কেস করেন যে উনি যেভাবে জিতেছেন সেটা অবৈধ, এবং কোর্টও রায় দেয় যে ওনার সাংসদ পদ যেন বাতিল হয় তৎকালীন সময়। এবং এটাই ছিল ভারতের গণতন্ত্র, যে দেশের সর্বোচ্চ যে ক্ষমতার অধিকারী তার বিরুদ্ধেও যে কোর্ট রায় দিতে পারে। এই যখন সাংসদ পদ বাতিল হওয়ার পর আবার অন্য কাউকে প্রধানমন্ত্রিত্ব দিয়ে দেশ চালানোর থেকে তৎকালীন সময় নিজের ক্ষমতা ধরে রাখার জন্য আমরা দেখলাম যে ইমার্জেন্সি তৎকালীন সময় ইমপ্লিমেন্ট করা হয়েছিল। ইমার্জেন্সি যখন ইমপ্লিমেন্ট করা হয়েছিল তখন কি কি অবস্থার সম্মুখীন ভারতবর্ষের মানুষ হয়েছে এটা প্রত্যেকেরই জানা উচিত। যে আমাদের স্বাধীনতা মানে বা গণতন্ত্র মানে শুধু ভোট করা না, গণতন্ত্র মানে সাংবাদিকদের স্বাধীনতা, জুডিশিয়ারির স্বাধীনতা এবং সরকারি যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে সেগুলোর সমষ্টি সবাই যেন সঠিকভাবে পায়, এইগুলোই আমাদের আমরা বলবো যে গণতন্ত্র। তৎকালীন সময় সেন্সর লাগানো হয়েছিল সংবাদপত্রের প্রতি। আইকে গুজরাল তৎকালীন সময়ে ব্রডকাস্ট মিনিস্টার ছিলেন। তখন ইন্দিরা গান্ধীর সুপুত্র সঞ্জয় গান্ধী ওনাকে ডেকে বললেন, প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, স্বর্গীয় ইন্দিরা গান্ধী ছিলেন, কিন্তু ডিকটেট করছিলেন কে? সঞ্জয় গান্ধী। কি বলছিলেন? যে সংবাদপত্র আজকে দিনে যেটা ছাপা হবে সেটা প্রথমে প্রাইম মিনিস্টার অফিসে আসবে, সেটাকে দেখে যাচাই করে তারপর সেটা প্রকাশিত হতে হবে। ইমার্জেন্সি লাগু করার প্রথম দিন যেদিন লাগু হয়েছে, পরের দিন কোনো সংবাদপত্রকে প্রকাশ হতে দেওয়া হয়নি।
এক থেকে দুটো পেপার তৎকালীন সময় বেরিয়েছে। তাহলে কোন জায়গায় গণতন্ত্র ছিল, এটা বর্তমান যুগে আমাদের আজকেও আমরা দেখি সংবাদপত্র যে পরিবেশন করছে এবং তারা তাদের চূড়ান্ত স্বাধীনতা দেওয়া হচ্ছে, সরকারের বিরুদ্ধে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কিন্তু তৎকালীন সময়ে সরকারের কাছে আগে আসতে হবে, কোনটা ছাপবে কালকে, আকাশবাণীতে কি বলা হবে, সমস্ত কিছু কন্ট্রোল বাই একটা পার্টিকুলার দল বা কোনো শাসক। তাহলে সংবাদপত্রের অবস্থা কোন জায়গায় গেছে আপনারা ওই সময় আপনারা একবার অনুধাবন করতে হবে। আমরা যদি বলি যে জুডিশিয়ারি বিচার ব্যবস্থা কোর্টগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষের বিশ্বাস কোন জায়গায় থাকে? সরকারের কাছে পাবে না, রাজনৈতিক নেতার কাছে পাবে না, শেষ বিচার পাবে কোন জায়গায়? কোর্টকে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং সেখানে তাহলে আমাদের গণতন্ত্রের কি পরিস্থিতি ছিল ভারতবর্ষের, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা যদি বলি যে তৎকালীন সময়ে অ্যামেন্ডমেন্ট আইন সংবিধানকে চেঞ্জ করে কংগ্রেসের সময় প্রায় নট লেস দেন 75 to 77 টাইমস সংবিধানকে চেঞ্জ করা হয়েছে নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য। আমাদের সরকার আসার পরও অ্যামেন্ডমেন্ট হয়েছে 20 থেকে 22 বার। সেগুলো কেন হয়েছে? জিএসটি রিফরমেশনের জন্য হয়েছে। কেন হয়েছে? 370 ধারা বাতিলের জন্য হয়েছে। কেন হয়েছে? 3 তালাক প্রথার জন্য হয়েছে। এই সমস্ত কারণে আমাদের অ্যামেন্ডমেন্ট গুলো করা হয়েছে। তৎকালীন সময় যারা বলছে সংবিধান বর্তমানে চেঞ্জ করে দিচ্ছে, সংবিধান সুরক্ষিত নয়, আর যারা বলছে তাদের সরকার যখন ক্ষমতায় ছিল তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য, কুক্ষিগত করার জন্য প্রায় 75 থেকে 77 বার সেই অ্যামেন্ডমেন্ট তৎকালীন সময় করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সিনিয়রিটির বেসিসে তৎকালীন সময় সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করা হতো শুধুমাত্র নিজের কথা শোনানোর জন্য, যে আমার কথা যে শুনবে তাকে আমাকে ওই পদে বসাতে হবে। তৎকালীন সময় আমরা যদি দেখি যে 1973 সালে ভারতের বিচার ব্যবস্থার এক অভূতপূর্ব পরিবর্তন ঘটে। এন রায়কে ভারতের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে নিয়োগ করা হয়। কিন্তু ওই নিয়োগের আগে তার থেকে জ্যেষ্ঠ 3 জন বিচারপতি ছিলেন, এম সালাট, এস হেগড়ে এবং এন গ্রোভার প্রধান বিচারপতি হওয়ার দাবিদার ছিলেন। প্রথাগতভাবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ করা হতো, কিন্তু সেই প্রথা ভেঙে এন রায়কে নিয়োগ দেওয়া হয়েছে। এই ঘটনাকে এবার বুঝতে হবে যে সংবিধানের যত আমাদের যে গণতন্ত্রের যতগুলো স্তম্ভ ছিল সবগুলোকে একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল তৎকালীন সময়। আমরা सदियों से हमारी आत्मा को कुचल दिया गया था, देश के मीडिया को दबोच दिया गया, देश के महापुरुष राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है। आपकी मां का निधन हुआ। वो लोग हम लोगों के ऊपर तानाशाही का आरोप लगाते हैं, कल्पना करिए। দেখি জয়প্রকাশ নারায়ণ নেহরুজি চেয়েছিলেন ওনাকে উপপ্রধানমন্ত্রী বানাতে। উনি ইন্দিরা গান্ধীকে ইন্দু বলে ডাকতেন। রাত 2টো থেকে 2:30টার সময় চ্যাংদোলা করে বাড়ি থেকে বের করে একজন বৃদ্ধকে অ্যারেস্ট করা হয়েছে। এরকম 1,20,000 স্বাধীনতা সংগ্রামী, আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অটলজি থেকে শুরু করে আডবাণীজি থেকে শুরু করে যারা যারা তৎকালীন সময় সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে, এই কালো দিনের বিরোধিতা করেছে, সমস্ত অংশের মানুষকে তৎকালীন সময় অ্যারেস্ট করা হয়েছে। আজকে আবার তারা যখন গণতন্ত্রের কথা বলে, তারা যখন আবার সংবিধানের কথা বলে, তখন এই বিষয়গুলো আমাদের বিচার বিশ্লেষণ করা উচিত যে কারা বলছে। আজকে অনেক সুন্দর সুন্দর কথা বলা যায়, কিন্তু ইতিহাসটা একটু জানতে হবে যে তারা যখন ক্ষমতায় ছিল তৎকালীন সময়ে ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যে জঘন্য খেলা ওনারা খেলেছেন, সেগুলো বললে, ইমার্জেন্সি নিয়ে বললে অনেক ঘটনা আছে। তৎকালীন সময়ে যারা গরিব অংশের মানুষ ছিলেন, কাজ ছিল না, খেতে পেত না।
আমাদের গরিবের সংখ্যা তৎকালীন সময় মানে কয়েক গুণ বেড়ে গিয়েছিল। সারা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের যে রীতি নীতি সংস্কার সমস্ত কিছু, এই আমাদের গণতান্ত্রিক যে ব্যবস্থা সমস্ত কিছু চুরমার করে দিয়ে ওনার শুধুমাত্র ক্ষমতার জন্য। একবারও চিন্তা করেনি যে সাধারণ মানুষের উপর তার প্রভাব কি পড়বে এবং বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে কি প্রভাব পড়বে এবং ভারতবর্ষ কোন দিকে যাবে। শুধুমাত্র প্রধানমন্ত্রী থাকতে হবে, ক্ষমতাকে ধরে রাখতে হবে, তার জন্য ইমার্জেন্সি লাগু করে ভারতবর্ষের অবস্থা একদম শেষ করে দেওয়ার একটা চক্রান্ত তৎকালীন সময় আমরা দেখেছি। পরবর্তী সময় আমরা যখন দেখলাম নির্বাচন হলো, তার ফল কিন্তু তখন ভারতবর্ষের জনগণ তৎকালীন সময় দিয়েছে কংগ্রেসকে বিপুল ম্যান্ডেটে, সেখান থেকে হারিয়ে আবার জনতা দলের সরকার তৎকালীন সময় বানানো হয়েছে। তাহলে এই ইমার্জেন্সির সময় আমাদের যারা যারা মত প্রকাশ করে কত মার্ডার হয়েছে এবং কোন সরকারি হিসাব নেই। আমাদের প্রচুর বিরোধী দলের যারা কথা বলেছিলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচুর মার্ডার তৎকালীন সময় হয়েছে, যেন কোনো আওয়াজ না ওঠে। এবং সঞ্জয় গান্ধী বকলমে পুরো ভারতবর্ষের মধ্যে বুলডোজার চালিয়ে একের পর এক ওনার কার্য সম্পাদন করেছেন। সরকার ফেসিস্টের মতো কোনো কথা বলার অধিকার নেই, কোনো গণতন্ত্রের কোনো ব্যবস্থাপনা নেই, সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে পুরো ভারতবর্ষকে একটা কালো, ভারতবর্ষের ওই সময়টা কালো অধ্যায় রচনা ওনারা করেছেন। আজকের দিনে কিছুক্ষণ আগে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাননীয় পীযূষ কান্তি ভট্টাচার্যের মধ্যে বলেছেন যে কি পরিমাণে ওনাদের অ্যারেস্ট করা হয়েছে, কি অবস্থা ছিল। বছরকে বছর বাড়িতে আসতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে। এবং এই যে একটা ব্যবস্থাপনা তৎকালীন সময় তৈরি করা হয়েছিল, তার জন্য আমরা নিন্দা জানাই। এবং ইমার্জেন্সির সময়ের আরো অনেক ঘটনা আছে, এটা কম সময়ে বলা অত্যন্ত মুশকিল। আমাদের উচিত যে আমাদের আজকে বর্তমানে আমরা ত্রিপুরা রাজ্যে বসবাস করছি, এটাকে আমরা যে গণতন্ত্র আমরা উপভোগ করছি, আমাদের একবার কম্পারিজন করা উচিত, একবার যাওয়া উচিত ইতিহাসে যে ইমার্জেন্সির সময় কি ছিল আর বর্তমানে আমরা কোন জায়গায় আছি। আমাদের এই গণতন্ত্রকে সম্মান করা উচিত। আমরা অবাধ গণতন্ত্র, আমরা গণতন্ত্র পেলাম, কিন্তু এই গণতন্ত্রের মিসইউজ করলাম, এটাও ঠিক নয়। কারণ যখন গণতন্ত্র থাকে না তখন বোঝা যায় গণতন্ত্রের মূল্য কতটুকু। আমি সবার প্রতি আহ্বান রাখবো যে আমরা যে ভারতবর্ষ যে গণতান্ত্রিক রাষ্ট্র পেয়েছি, তার মর্যাদা যেন আমরা সবসময় তার মর্যাদা বজায় রাখি এবং আমাদের চলার ক্ষেত্র আমরা যেন সবসময় আমরা ভারতের নাগরিক, আমাদের গণতন্ত্র আমাদের সুরক্ষিত করেছে এবং গণতন্ত্রের প্রত্যেকটা প্যারামিটার যেন ঠিক থাকে। সাধারণ মানুষ হিসাবে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব কর্তব্য আছে আমাদের গণতন্ত্রকে সঠিক রাখা, ঠিক রাখা। প্রত্যেকটা মানুষ, আমাদের জুডিশিয়ারি থেকে শুরু করে সংবাদপত্র থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আমাদের সেটা মাথায় রাখা উচিত যে গণতন্ত্রকে সম্মান করা এবং গণতান্ত্রিক ভারতবর্ষকে আরো শক্তিশালী এবং সমৃদ্ধ করা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। তো আমি এই বিশেষ করে যুব সম্প্রদায় যারা আছেন, বিশেষ করে কলেজ গোয়ার্স যারা আছেন, তাদের প্রতি আহ্বান থাকবে যেন আমাদের আজকাল আমরা ইউটিউবে গেলে বা আমরা প্রধানমন্ত্রী বলে আমাদের একটা সিরিজ এসেছিল যেটা শেখর কাপুর করেছে, ওখানে বিস্তৃত ভাবে একদম কোট আনকোট ভাবে সেখানে বলা আছে যে তৎকালীন সময় ইমার্জেন্সির সময় ভারতবর্ষের অবস্থা কি ছিল, কি করেছে, কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং ভারতবর্ষের যে সমস্ত কিছু যে ধ্বংস করা হয়েছে সেগুলো আছে। আমি বলবো একটা আবেদন থাকবে যে ওখানে আপনারা পেতে পারেন বা ইউটিউবের মাধ্যমে দেখতে পারেন বা ইন্টারনেটে এগুলো সহজলভ্য, সেগুলোকে আপনারা নিজেরা যেরকম পড়বেন, মানুষের মধ্যে যত বেশি সেটাকে পেনিট্রেট করতে পারবেন তত ভালো হবে এবং আমাদেরও বিগত দিনের ইতিহাস সম্পর্কে জানতে এবং বর্তমানে যারা বড় বড় কথা বলছে এবং বর্তমানে যারা বলছে মিথ্যে বুলি আওড়াচ্ছে তাদেরকে যোগ্য জবাব কিন্তু দেওয়া যাবে। তো আমি আজকের দিনে এই আজকে 51তম বছর সেই কালো দিনের, এটাকে আমি অত্যন্ত নিন্দা জানাই যে ঘটনাটা তৎকালীন সময় ঘটেছে এবং আমার যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান থাকবে তারা যেন এই বিষয়টাকে তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যায়, প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যায় যে ইমার্জেন্সির সময় ভারতবর্ষের অবস্থা কোন জায়গায় ছিল এবং ভারতবর্ষ যেন আগামী দিন ভারতবর্ষ গণতন্ত্র মজবুত হয়, শক্তিশালী হয় এবং ভারতবর্ষ যেন আরো বেশি এগিয়ে যেতে পারে, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখছি। আমাদের সঙ্গে আলোকপাত করবেন আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক। কোন আইন কানুনের ধার ধারে না, সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের খালি গদি বাঁচানোর জন্য পুরো দেশে যেন একটা মনে হচ্ছে যে
দেশটা যেন একটা কারাগার, শুধু কারাগার একটা স্পেসিফিক এরিয়া না, সমস্ত দেশটাকে কারাগার বানিয়েছিল, এরকম একটা অবস্থা। এবং এই সংবিধানের যদি কোনো অবমাননা করা হয়ে থাকে সেটা ওই দিনটি কিন্তু করা হয়েছে। আমরা সবাই জানি যে ইমার্জেন্সি কিন্তু ডিক্লেয়ার করা যায়, কিন্তু আমরা কখন ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারি? আমাদের যে ইমার্জেন্সির আমরা তিনভাবে আমরা সবাই জানি যে ইমার্জেন্সি আমরা করা যায়। একটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, কনস্টিটিউশনাল ইমার্জেন্সি, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। এখন এখানে যে সংবিধানের যে ইমার্জেন্সি যেটা হয় সেটা কিন্তু আমরা দেখেছি যে সংবিধানের জাতীয় জরুরি অবস্থায় যে টাইপস অফ যে তিনটা বিষয় রয়েছে তার উপর ভিত্তি করে ইমার্জেন্সি দেওয়া হয়। একটা হচ্ছে সংবিধানের 352 নম্বর ধারা, সেটা যদি তার উপর ভিত্তি করে সেটা জারি করা যায়। কিন্তু কি কি সময়, কোন কোন সময়? যদি ওয়ার হয়, বহিরাগত আক্রমণ হয়, সশস্ত্র ধরুন এখানে বিদ্রোহ হলো, সেখানে করা যায়। এবং সেখানে দেশের যদি কোনো নিরাপত্তা প্রশ্ন দাঁড়ায় সেখানে এই সংবিধানের 352 ধারা সেটাকে প্রয়োগ করা যায়। এবং সেখানে কিন্তু রাষ্ট্রপতির শাসন মাধ্যমে সেটা জারি করা হয়। এবং এইরকম বহু আমাদের পাকিস্তানের সাথে যুদ্ধের সময়, চীনের সাথে যুদ্ধের সময় সেগুলো করা হয়েছিল। আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি, অর্থাৎ সংবিধানের 360 নম্বর ধারা অনুযায়ী এটা জারি করা হয় যখন দেশের কোন আর্থিক স্থায়িত্ব বা ঋণের কারণে যদি হুমকির বিষয় দাঁড়ায় তাহলে ইমার্জেন্সি করা হয়, জারি করা যায়। কিন্তু এখানে আমরা যেটা দেখলাম যে ন্যাশনাল ইমার্জেন্সি বা স্টেট কনস্টিটিউশনাল ইমার্জেন্সি, সেটাও 356 ধারা। আমরা সবাই জানি তখন কথায় কথায় তৎকালীন সময়ের সরকার কতবার যে 356 ধারা প্রয়োগ করে বহু স্টেটের যে নির্বাচিত প্রতিনিধি বা তাদের যে সরকার সেটাকে ব্যবহার করে তাদের সরকারকে উচ্ছেদ করা হয়েছিল। এখন এটার 1977 পরে এটাকে কিন্তু আবার আমাদের যে কনস্টিটিউশনে সে চেঞ্জ করে যে কোনো অবস্থায় যাতে তার অপব্যবহার না করা যায় সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। কাজেই এখানে আমরা যেভাবে ইমার্জেন্সিটা ডিক্লেয়ার করা হয়েছে, এখানে আমার বক্তারা বলেছেন, আমরা সবাই জানি যে এলাহাবাদ হাইকোর্টে রাজনারায়ণ কেস করেছিলেন এবং সেই কেস যখন সেটা সে হাইকোর্ট থেকে ডিক্লেয়ার হলো, এবং শুধু তাই নয়, ওনাকে কি বলেছেন যে 12ই জুন এলাহাবাদ হাইকোর্টে তার রায় ডিক্লেয়ার হয়। এবং উনি রাজনারায়ণজি কেন কেস করতে গেলেন? যে উনি দুর্নীতির করে 1971 উনি ইলেকশন জিতেছেন এবং সেই 1971 সালের নির্বাচন ডিক্লেয়ার হয়েছিল। আর এটা ডিক্লেয়ার হয়েছিল ওনার এগেনস্টে, যখন হাইকোর্ট থেকে যখন বলা হয়েছিল তো এই ইলেকশন দুর্নীতিতে ভরপুর ছিল, এই কারণে ওনাকে 6 বছরের জন্য নির্বাচনে লড়াই করার জন্য তাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু আমরা সবাই জানি যে উনি ওই দিন ওই রাত্রি জরুরি অবস্থা জারি করেন, কারণ ওই দিনটা নেক্সট ডে সানডে ছিল, ছুটির দিন ছিল। ছুটির দিন থাকাতে তড়িঘড়ি করে, কারণ সুপ্রিম কোর্টে উনি যেতে পারবেন না, তো সেই কারণেই কিন্তু এই জরুরি অবস্থাটা করেছিল। আমরা বক্তারা বলেছেন যে আমাদের অটল বিহারী বাজপেয়ী জি থেকে আরম্ভ করে লাল কৃষ্ণ আদবানির মতো লোকদেরও জেলের ভিতর ঢুকিয়েছিল। এখন কথা হচ্ছে যে আমার সাথে একটু আগে আমাদের স্টেট প্রেসিডেন্টের সাথে কথা হচ্ছিল, এই যে বিষয়গুলো যেভাবে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, যে পয়েন্টগুলোর উপর ভিত্তি করে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা যায়, সেইগুলো তৎকালীন সময়ে যেভাবে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে, যে বিষয়গুলো যারা নেক্সট জেনারেশন আছে, যুবকরা আছেন, যুবতীরা আছেন, তাদের কাছে আমাদের এই বিষয়গুলো নিয়ে আসা। এর জন্যই কিন্তু আজকে আমরা এই দিনটি আমরা পালন করি।
আমরা সবাই জানি যে এই বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে উনি কিভাবে ওনাকে বলা হলো যে আপনার অবৈধভাবে আপনি ইলেকশনে জিতেছেন। যশপাল কাপুর নামে ওনার যে ব্যক্তিগত সচিব, সরকারি পদে থাকা সত্ত্বেও উনি ওনার ইলেকশন এজেন্ট হয়েছিলেন, আমরা সবাই জানি। এবং পুরো যে মেশিনারিজটা ছিল, ইলেকশনের যে মেশিনারি, পুরো মেশিনারিজটা ব্যবহার করা হয়েছিল। সেই জায়গায় উনি রাজনারায়ণজি যখন কোর্টে গেলেন, কোর্টে যাওয়ার পরে সেই এই যে করাপশন হয়েছে না, সেই করাপশনের যে আইন, করাপ প্র্যাকটিস করার জন্য যে আইন, নির্বাচনী পিটিশনের উপর ভিত্তি করে ওনাকে বহিষ্কার করা হয়েছিল। আর বাকি তো সব ইতিহাস আমরা সবাই জানি। মুদ্রা কথা হচ্ছে যে আজকের এই দিনটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, এখন যাদের যে কংগ্রেস সরকার যে ইমার্জেন্সি নিয়ে আমাদের মানে এই বিষয়ে কিন্তু কোনো কথা বলেন না, কিন্তু আমাদের যখন কোনো বিষয় দাঁড়ায় যে এখানে গণতন্ত্র নেই, তাদেরকে আমি বলবো যে আপনারা নিজেরা আগে বলুন যে আপনাদের সময়ে কি গণতন্ত্র আপনারা সেই সময়ে তার মান্যতা দিয়েছেন, সেটাকে মনে করার জন্য এবং সাধারণ মানুষকে, বিশেষ করে আমাদের যারা কার্যকর্তারা, তাদেরকে আমি বলবো এই বিষয়ে বিশদভাবে আমাদের সমস্ত কার্যকর্তাদের জানা উচিত এবং সবাইকে গিয়ে এই বিষয়ে আলোচনা করা উচিত। এবং যারা বিরোধী, বিশেষ করে কংগ্রেসকে আমি বলবো, কংগ্রেসই তখন ছিল তাহলে কংগ্রেসের বিরুদ্ধে আমাদের বলা উচিত, আপনারা যেহেতু গণতন্ত্রে আপনারা ধূলিসাৎ করেছেন, সেখানে আপনারা গণতন্ত্রের বলি অ্যাটলিস্ট আপনারা আওড়াবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আমার মনে হয় যে আমরা প্রতি বছর এই দিনটি আমরা পালন করা উচিত এবং আমরা আগামী দিন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে। এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের যে এট দ্য সাইড যারা এই জরুরি অবস্থাকে সামনে রেখে তার অসৎ ব্যবহার করেছে, সেই সম্পর্কে আমরা জানা উচিত। আমি আবার আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জরুরি যে অবস্থার দিন ঘোষণা করা ছিল তার আমি নিন্দা করছি এবং আগামী দিন যেন এই সংবিধান হত্যা দিবসের মাধ্যমে আমরা প্রতিদিন সেটা পালন করি এবং কোনো সময় যেন আর এই কালো দিন না আসে, তার জন্য আমরা সবাই চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ। ভারত মাতা। ইমার্জেন্সির সময়ে আমার এখনো মনে আছে যে এলাহাবাদের কথা বলা হচ্ছে 1975 সনে যখন ডিক্লেয়ার হয়। আমি এই এলাহাবাদের রেলওয়ে স্টেশন 3 দিন আমার থাকতে হয়েছে সেখানে। বম্বে মিলে আমি হাওড়াতে আসছিলাম এবং আমরা প্রায় 10-12 জন ছিলাম একসাথে ত্রিপুরার। হাওড়াতে কি করে পৌঁছবো সেটা একটা চিন্তার বিষয় ছিল। পয়সাপাতিও কিছুই ছিল না, কোনো রকমে এদিক সেদিকের থেকে আমরা একজন আরেকজনের মাধ্যমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, না খেয়েও রয়েছে 1-2 দিন। যাই হোক, কোনো রকমে এই ট্রেন যাবে করে 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 বিভিন্ন জায়গায় আমরা এসে আমরা হাওড়াতে পৌঁছেছি। আগরতলায় আসলাম, কলকাতায় আমাদের থাকতে হয়েছে কয়েকদিন। জরুরি অবস্থা যে এটা কিরকম একটা অবস্থা, যারা জরুরি অবস্থায় যারা মানে বোধ শক্তি তাদের মধ্যে ডেভেলপ করেছে তারাই বুঝতে পারবে যে জরুরি অবস্থা কি ছিল। আমাদের যে ওই সময় আমরা দেখেছি যে যখন আগরতলা আমরা ফিরে আসলাম, তৎকালীন সময়ে সুকুমার সেনগুপ্ত যিনি ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী ছিলেন, ত্রিপুরাতে একটা মানে ভয়ের পরিবেশ তখন ছিল। কখন যে কাকে ধরে নিয়ে যাবে, কখন যে কাকে জেলের ভিতরে পুড়ে দেবে, এইরকম একটা আতঙ্কের পরিবেশ। কেউ কিছুই করেনি, মানে যদি কেউ কান মন্ত্র দিয়ে থাকেন ওনাকে বা ওনার সরকারের কাউকে, মানে এই যদি হয় তাহলে মানুষ বাঁচবে কি করে। এবং জরুরি অবস্থার মধ্যে আমি বলছি তো, যারা ওই সময়ে
যারা ছিল তারা বুঝতে পারে কোন মানে কিরকম অবস্থা ছিল জরুরি। আমার এখনো মনে আছে, আমি একটা নাট্য সংস্থার সাথে আমি জড়িত ছিলাম। সেই নাট্য সংস্থার বই পর্যন্ত সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যতক্ষণ ধরে কোনো বইয়ের মানে প্রতিটা লাইন পড়া হতো, এবং সেই লাইনগুলো দেখে কোনো শব্দ যদি দেখা যায় সরকারের বিরুদ্ধে আছে বা এরকম কিছু শব্দ ওনাদের মনে হচ্ছে যে এটা ঠিক না, সেটাকে পর্যন্ত কেটে দিত, সেখানে চিল চাপ্পর দিয়ে তারপর আপনি নাটক সেখানে করতে হতো। এগুলো আমি টুকরো টুকরো বিষয়গুলো আমি এই কারণে বললাম যে আমি যেহেতু ওই 75 সনে একদম পুরো ফুললি যুবক, তো আমার কাছে এই দিনগুলো এখনো মনে পড়ে। আজকে আমরা যে বিষয়টা গণতন্ত্র বলতে আমরা কি বুঝি, কি আমরা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা যে গণতন্ত্র বা ডেমোক্রেসি যেটা আমরা বলে থাকি, চারটে পিলারের উপর যুক্ত। চারটা পিলারের উপর যুক্ত, একটা হচ্ছে লেজিসলেটিভ বা লেজিসলেচার, একটা হচ্ছে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, আর আমার যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, যদিও এটাকে মান্যতা দেয় না কিন্তু এটা চতুর্থ স্তম্ভ বলা হয়। এবং একটার মধ্যেই এটা নাম উল্লেখ করা না থাকলেও এখানে যে আমাদের সংবিধানের বইটা দেখানো হয়েছে তার মধ্যে কিন্তু লুক্কায়িত রয়েছে যে তাদেরও কিন্তু গণতন্ত্রের একটা পার্ট। এখানে একটা পায়া যদি নষ্ট হয় তাহলে কিন্তু এটা কোনো অবস্থায় স্থির হতে থাকবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 1975 সালের যে 25শে জুন, এবং কে ডিক্লেয়ার করেছেন? প্রেসিডেন্টও কিন্তু ডিক্লেয়ার করেননি, এবং ডিক্লেয়ার করার ক্ষমতা হচ্ছে প্রেসিডেন্টের, কিন্তু এখানে ডিক্লেয়ার করেছেন তৎকালীন সময়ে যিনি, যার কারণে ওনার এবং ওনার যারা পরামর্শদাতা, ওনার ছেলে, সবাই আমরা জানি কি অবস্থা তৎকালীন সময় ছিল, সঞ্জয় গান্ধী। এবং ইভেন এটা ডিক্লেয়ার করার আগে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবাংলার সিদ্ধার্থ শঙ্কর রায়, একটা নাম করা ব্যারিস্টার ছিলেন, ওনাকে সেখানে নিয়ে যাওয়া হয়। তারপরে ডিসিশন হয় না যে আগে আগে যারা মানে প্রথমে যারা মিডিয়ার অফিসগুলো আছে সেগুলো ইলেকট্রিক কারেন্ট বন্ধ করে দিল, এবং উনি নিজে ডিক্লেয়ার করলেন। গণতন্ত্র তো সেখানেই ছিল না। এবং এই যে অবস্থা, আমাদের কেন আমরা এই দিনটি আজকে পালন করি? আমরা পালন করি এই কারণে, এরকম দিন যেন না আসে কোনোদিন, এরকম দিন যাতে কোনো অবস্থায় আর না হয়। এর জন্যই ভারতীয় জনতা পার্টি প্রতি বছর 25শে জুন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটা কালো দিন বলে ডিক্লেয়ার করে, এবং দেশ জুড়ে কালো দিবস বা সংবিধান হত্যা দিবস সেটা ডিক্লেয়ার করে। 2014 সালে যখন বিজেপি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার আসে, তখন এই দিনটিকে মানুষ যেন ভুলে না যায়। আমাদের ভুলে যাওয়ার একটা কিন্তু ফিজিওলজিক্যাল একটা সমস্যা, আমরা অনেক ঘটনা সাধারণত আমরা ভুলে যাই, কিন্তু এইরকম একটা দিন ভুললে কিন্তু চলবে না আমাদের। কারণ এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অন্যদেরও শিক্ষা দিতে হবে, নিজেদেরও শিক্ষা নিতে হবে যে কোনোদিন আমরা যেন তার ব্যবহার না আমরা করি, এই কালো দিন যাতে না আসে। তার জন্য 2024 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 25শে জুন এই যে দিনটি, সেটা সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করার ঘোষণা উনি দেন। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।